প্রিয় শিক্ষার্থীরা, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এতদিন তোমাদের সাথে ক্লাসরুমে সশরীরে তোমাদের সাথে ক্লাস করেছি। এখন আবার আমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়াতে তোমাদের সাথে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমরা ক্লাস করতেছি। তো এখন যেহেতু খুবই পরিস্থিতি ভালো না, নতুন একটা ভেরিয়েন্ট অমিক্রনের কারণে আমাদের স্কুল বন্ধ, তাই তোমরা আমাদের স্কুলে যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলোর সাথে সবসময় যুক্ত থাকবে, না হয় তোমরা কিন্তু পিছিয়ে পড়ে যাবে। কারণ সময় তো চলে যাচ্ছে, আমাদের সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হলে আমাদেরকে পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যেতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণী হিসাব বিজ্ঞান, এটা তোমাদের জন্য নতুন একটা বিষয়, তাই আমি আজকে হিসাব বিজ্ঞান বিষয়টা, অর্থাৎ হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের বিষয় হচ্ছে আজকে হিসাব বিজ্ঞান। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান কাকে বলে? কারণ আমরা যেহেতু হিসাব বিজ্ঞান পড়ব, হিসাব বিজ্ঞান পড়ার আগে আমাদেরকে জানতে হবে হিসাব বিজ্ঞানটা কাকে বলে। তাহলে দেখো, হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাবের কোন হিসাবের যথাযথভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, তারপরে হচ্ছে বিশ্লেষণ করে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ফলাফল নির্ণয় করাকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ কোন হিসাবকে লিপিবদ্ধ করতে হবে, শ্রেণীবদ্ধ করতে হবে, এরপরে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করে এটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তৈরি করাকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে আমাদের হিসাব বিজ্ঞান প্রয়োজন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যদি আমরা আর্থিক ফলাফল, অর্থাৎ নির্দিষ্ট একটা হিসাব কাল শেষে প্রতিষ্ঠানের কি অবস্থা সেই বিষয়টা সম্পর্কে জানতে গেলে আমাদের হিসাব বিজ্ঞান অবশ্যই প্রয়োজন। তাহলে এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছিল 1494 সালে ইতালির একজন বিখ্যাত গণিতবিদ, যার নাম হচ্ছে লুকা পেসিওলি। উনি তার একটা গণিতের বইয়ে, যে বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা, আবার বলতেছি, তার বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা। এই বইয়ে একটা দুই তরফা দাখিলা পদ্ধতির একটা চ্যাপ্টার দিয়েছিল, অর্থাৎ 1994 সালে এই চ্যাপ্টারের মাধ্যমে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারবো হিসাব বিজ্ঞানের জনক যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো লুকা পেসিওলি। তিনি কোন দেশের অধিবাসী? তিনি হচ্ছে ইতালি। আর আমাদের হিসাব বিজ্ঞানের জন্ম হয়েছে 1494 খ্রিস্টাব্দে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা শিখেছি। কখন হিসাব বিজ্ঞান আমাদের, অর্থাৎ কখন থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে, কিভাবে এসেছে, সেগুলো আমরা জেনেছি। এখন আমাদের হিসাব বিজ্ঞান কেন প্রয়োজন? দেখো, কোন একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক ফলাফল অবশ্যই যাচাই করতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল যদি যাচাই করা না হয়, তাহলে
ওই প্রতিষ্ঠানের সামগ্রিক কি লাভ বা ক্ষতি সেটা আমরা নির্ণয় করতে পারবো না। আর প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি যদি আমরা নির্ণয় করতে না পারি, পরবর্তী বার্ষিক যে পরিকল্পনাটা আছে আমাদের পরবর্তীতে, সেটা আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো না। সেজন্য আমাদের হিসাব বিজ্ঞানটা প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানের অনেকগুলো বিষয় আছে। আমাদের হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য, কি প্রয়োজনীয়তা, কি এগুলো তোমরা বইতে যদি পড়ো বিস্তারিত আরো ভালোভাবে জানতে পারবে। এবং হিসাব বিজ্ঞানের উৎপত্তি, তারপর হচ্ছে তোমার ক্রমবিকাশ, কিভাবে হিসাব বিজ্ঞান আস্তে আস্তে বিকশিত হয়েছে, এটাও তোমরা বইতে পড়ে নিবা। আর একটা বিষয় আছে, হিসাব বিজ্ঞানের সাথে মূল্যবোধ ও জবাবদিহিতার একটা সম্পর্ক আছে। অর্থাৎ কোন একটা বিষয়ের যদি হিসাব নিকাশ রাখা হয়, তাহলে ওখানে একটা জবাবদিহিতার বিষয় থাকে। কোন ভুল ত্রুটি হতে পারে বা এগুলো কেন হয়েছে এগুলো উদ্ঘাটন করে এটা একটা জবাবদিহিতার ব্যবস্থা থাকে। তাহলে এই যে প্রথম অধ্যায়ে আমাদের নামটা ছিল হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতিতে আমাদের প্রথম অধ্যায়ে আমি লিখে দিচ্ছি, প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এই হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে আমরা পাবো হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা, এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে পাবো। তাহলে আমি আবার লিখতেছি, প্রথম আমরা 1 নাম্বার পাচ্ছি হিসাব বিজ্ঞান কাকে বলে, 2 নাম্বার হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা, 3 হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, 4 জবাবদিহিতা ও মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা। মূলত প্রথম অধ্যায়টা আমাদের এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে। তাহলে তোমরা বাসায়, আমি তো এগুলো সম্পর্কে একটু বলেছি, তোমরা বাসায় বইয়ের মধ্যে পড়ে নিবা। বইয়ের মধ্যে পড়লে তোমরা আরো একটু ভালোভাবে জানতে পারবা। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে একটু আলোচনা করব, যেটার নাম হচ্ছে লেনদেন। তাহলে দ্বিতীয় অধ্যায়টা আমাদের লেনদেন। দেখো লেনদেন মানে কি, অর্থাৎ লেনদেনের উৎপত্তি হচ্ছে তোমার কোন একটা ঘটনা থেকে। কোন একটা যদি ঘটনা ঘটে তাহলে সেটা থেকেই লেনদেনের উৎপত্তি। তাহলে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এখানে সকল ঘটনা কিন্তু লেনদেন নয়, সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ ওই সমস্ত ঘটনাগুলি লেনদেন হবে যেগুলো সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে। অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলোর সাথে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা লেনদেন বলব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লেনদেন মানে হচ্ছে এই লেনদেন শব্দ এসেছে দেনা এবং পাওনা থেকে, ঠিক আছে? অর্থাৎ
কোন এক কিছু তুমি আদান প্রদান, অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে কিছু নিবে এবং ওকে আবার কিছু তার বিনিময়ে পরিশোধ করবে, এর থেকেই তোমার লেনদেনটা এসেছে। তাহলে লেনদেন হওয়ার কতগুলো শর্ত আছে। আমি বলেছি ঘটনা থেকে কিন্তু লেনদেনের উৎপত্তি, কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু এখানে কি হয় না, লেনদেন হয় না। তাহলে ঘটনাগুলো লেনদেন হওয়ার কতগুলো শর্ত আছে। প্রথমত লেনদেনের ওই যে ঘটনাগুলোর মধ্যে দুটি পক্ষ থাকতে হবে, দুইটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ দাতা এবং গ্রহীতা থাকতে হবে। এরপরে দ্বিতীয়ত এটা আর অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ ওই ঘটনাটা লেনদেন হতে গেলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এরপরে হচ্ছে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, অর্থাৎ ওই ঘটনাটা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ কোন পরিবর্তন করতে হবে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে সেটাই লেনদেন হবে। এরপরে প্রতিটা লেনদেন কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে, অর্থাৎ ঘটনাটা যদি একটা আরেকটার উপর নির্ভরশীল না হয় তাহলে সেটা লেনদেন হবে। অর্থাৎ কোন ঘটনা একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যদি সম্পর্কিত হয় তাহলে সেটা লেনদেন হবে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে, লেনদেন হতে হবে। এরপরে দৃশ্যমানতা থাকতে হবে, আবার অদৃশ্য ঘটনাগুলো কি হয়, লেনদেন হয়। তাহলে কোন একটা ঘটনা লেনদেন হওয়ার জন্য এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, সেই বৈশিষ্ট্যগুলো যদি ওই ঘটনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেটা লেনদেন বলে গণ্য হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে আরো লেনদেন নিয়ে আলোচনা করব এবং আমাদের এই যে হিসাব বিজ্ঞানের একটি সমীকরণ আছে, ওই সমীকরণ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।